ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সিভিল ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। তো আজকে থেকে আমি আপনাদের সাথে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে শেয়ার করব। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডুয়েট অ্যাডমিশনে আগে কোনো ধরনের প্রশ্ন আসতো না, অর্থাৎ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট অ্যাডমিশনে ছিল না। বাট এখন কিন্তু নতুন করে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে যুক্ত হয়েছে। পাশাপাশি আমাদের চাকরি পরীক্ষায় এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সবসময় প্রশ্ন হয়ে থাকে, এবং পলিটেকনিকে আপনারা যারা চতুর্থ সেমিস্টারে আছেন তাদের জন্যও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি আমার ক্লাস রেগুলার ফলো করেন তাহলে আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল ধরনের ম্যাথমেটিক্যাল সমাধান আপনারা সমাধান করতে পারবেন। তো আশা করছি আপনারা সকলে আমার সাথে থাকবেন। আমি একদম জিরো লেভেল থেকে শুরু করব এবং একদম অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে দেখাবো। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শুরুতেই আমাদের যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে মাটির অবস্থা। অর্থাৎ এখানে দেখেন আমি কয়েকটি চিত্র এঁকে নিয়েছি। পুরো জিওটেকনিক্যাল সাবজেক্টে আমরা যে যে তিনটা মাটি নিয়ে কথা বলবো সেই তিনটা মাটি সম্পর্কে আপনাদেরকে প্রথমেই আইডিয়া রাখতে হবে। তো এইটা প্রথমটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ এটাকে বাংলাতে বলে আংশিক সম্পৃক্ত মাটি। তো পরেরটা হচ্ছে স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ সম্পৃক্ত মাটি বা পুরোপুরি সম্পৃক্ত মাটি, যে কোনো একটা বললেই হবে। স্যাচুরেটেড সয়েল, সম্পৃক্ত মাটি অথবা পুরোপুরি সম্পৃক্ত মাটি। এবং পরেরটি হচ্ছে ড্রাই সয়েল, অর্থাৎ শুকনা মাটি বা শুষ্ক মাটি। তো এই তিনটা অবস্থা কোনটা কী বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ধরেন যে কোনো একটা মাঠ থেকে আমরা কিছু পরিমাণ মাটি নিয়ে আসলাম। এখানে মনে করেন মাঠ থেকে আমরা কিছু পরিমাণ মাটি নিয়ে আসলাম, এটা হচ্ছে মাটি। তো এই মাটির ভিতরে কিন্তু অবশ্যই পানি থাকবে, কিছু পরিমাণ হলেও পানি থাকবে এবং কিছু পরিমাণ বায়ু থাকবে। অর্থাৎ মাটির যে কণাগুলো আছে সেই কণাগুলোর মাঝখানে ফাঁকা থাকবে, সেই ফাঁকা অংশতে কিন্তু বায়ু থাকবে। তো এই মাটিটার ভিতরে এগুলো হচ্ছে কণা, মনে করেন এগুলো হচ্ছে কণা, এগুলো মাটির কণা, এবং এই সম্পূর্ণটা হচ্ছে একটা মাটি। এটা হচ্ছে একটা মাটি এবং মাটির যে ছোট ছোট অংশগুলো এগুলো হচ্ছে কণা। তো এই কণাগুলোর মাঝখানে কিন্তু অবশ্যই কি থাকবে, পানি থাকবে। আপনারা যদি একদম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনারা পানির কণাগুলো দেখতে পাবেন। এইরকম পানি থাকবে এবং অবশ্যই কিন্তু ফাঁকা অংশ থাকবে, কিছু কিছু ফাঁকা অংশ থাকবে। কারণ একটা মাটিকে যখন চাপ দেওয়া হয় তখন কিন্তু সেই মাটিটা সংকুচিত হয়। তার মানে যেহেতু ফাঁকা অংশ আছে অর্থাৎ বায়ু আছে কারণেই সেই মাটিটা সংকুচিত হয়। দেখেন এটা হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটি। এই মাটিকে বলা হয় আংশিক সম্পৃক্ত মাটি। তো এইটাই আমি বলেছি। এই মাটিকে দেখেন, এই মাঠ থেকে যে মাটিটা নিয়ে আসলাম এই মাটিকে যদি আমরা একটা মগে যদি ভর্তি করি, সেই মগ দেখেন এইটা হচ্ছে একটা মগ মনে করেন। এই মগে আমরা এই মাটিটাকে যদি আমরা ভর্তি করি তাহলে দেখেন এই যে এই লালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটির কণা। এই যে এই লালগুলো হচ্ছে মাটির কণা এবং এই যে পাশে পাশে আমি কালো কালো যে দাগ দিয়েছি এগুলো মনে করেন আপনারা পানি, অর্থাৎ কণার সাথে পানি লেগে আছে। এবং এই যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশগুলো হচ্ছে বায়ু, অর্থাৎ এই জায়গাগুলো বায়ু দখল করেছে, অর্থাৎ বাতাস দখল করে নিয়েছে। তো এই মগে যদি আমরা আস্তে আস্তে পানি ঢালতে থাকি, এটা হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটি। এখন এই আংশিক সম্পৃক্ত মাটিতে যদি আমরা আস্তে আস্তে পানি ঢালতে থাকি তাহলে বাতাস যে আয়তনটা দখল করে নিয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে পানি ঢুকে যাবে, অর্থাৎ এরকম একটা অবস্থা দাঁড়াবে। তো আমরা পানি ঢালতে ঢালতে এমন একটা অবস্থা করে নিলাম যেন এখানে কোনো ধরনের আর ফাঁকা না থাকে, অর্থাৎ কোনো ধরনের বাতাস না থাকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা নাই। তো এখানে শুধুমাত্র পানি আছে এবং মাটির কণা আছে, এখানে কোনো ধরনের বাতাস নাই। তাহলে এই মাটিকে বলা হয় স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ সম্পৃক্ত মাটি বা পুরোপুরি সম্পৃক্ত মাটি। অর্থাৎ এই মাটিটা পুরোপুরি সম্পৃক্ত হয়ে গিয়েছে কারণ এখানে কোনো ধরনের বাতাস নাই। এখন আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই মগের ভিতর থেকে এখানে যদি আমরা ধরেন এই মগে যদি আমরা আস্তে আস্তে তাপ দিতে থাকি, অর্থাৎ এই মগ বলতে এখানে মনে করেন আপনার এটা পাত্র, এই পাত্রতে যদি আমরা আস্তে আস্তে তাপ দিতে থাকি তাহলে ঘটনাটা কী ঘটবে দেখেন। একটা সময় কিন্তু এখানে যতটুকু পানি আছে সবগুলো পানি শুকিয়ে যেয়ে এরকম একটা অবস্থা দাঁড়াবে। অর্থাৎ এখানে মাটির কণাগুলো থাকবে, এইগুলো হচ্ছে কণা, এই লাল চিহ্নগুলো হচ্ছে কণা, মাটির কণাগুলো থাকবে এবং বাকি যে অংশগুলো আছে পানি যে জায়গাটুকু দখল করে নিয়েছিল সেখানে কিন্তু ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সেই অংশটুকু আবার বাতাস দখল করে নেবে। তো এইটাকে বলা হচ্ছে ড্রাই সয়েল বা শুকনো মাটি, অথবা আপনারা বলতে পারেন শুষ্ক মাটি। তো আশা করছি আপনারা মাটির এই তিনটা অবস্থা বুঝতে পেরেছেন। এই তিনটা মাটি না বুঝতে পারলে কিন্তু আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক নলেজ সম্পর্কে বুঝতে পারবো না।
এজন্য অবশ্যই এই তিনটা অবস্থা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমি যদি আরও সুন্দরভাবে উদাহরণ দিই তাহলে দেখেন, সম্পৃক্ত সয়েল যেটা আছে সেটা মনে করেন একটা মিষ্টির দোকানে আপনি গেলেন, একটা মিষ্টির দোকানে গিয়ে একটা মিষ্টি যদি আপনি শিরাসহ অর্থাৎ মিষ্টির শিরাসহ যদি মিষ্টিটা উঠান তাহলে কিন্তু ওই মিষ্টির ভিতরে কোনো ধরনের ফাঁকা থাকে না সাধারণত। তো ওইটা হচ্ছে সম্পৃক্ত মিষ্টি বলতে পারেন। তো মাটির ক্ষেত্রে এটা হচ্ছে সম্পৃক্ত মাটি, এবং এইখানে যেহেতু বাতাস আছে, পানিও আছে এবং মাটির কণা আছে, তো এইটার নাম হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল বা আংশিক সম্পৃক্ত মাটি, এবং এটা হচ্ছে ড্রাই সয়েল বা শুকনো মাটি। আশা করছি আপনারা মাটির তিনটা অবস্থা বুঝতে পেরেছেন। তো এখন এই তিনটা অবস্থার আলাদা আলাদা একক ওজন আছে, এবং এই একক ওজনগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয় এবং বাংলায় কী নামে ডাকা হয় সেগুলো আপনাদেরকে আমি বোঝাবো। তো এই প্রথম যে মাটিটা আছে অর্থাৎ আংশিক সম্পৃক্ত মাটি, এটাকে বাংলায় বলা হয় আর্দ্র ঘনত্ব, অর্থাৎ এই মাটির একক ওজনকে বলা হয় আর্দ্র ঘনত্ব বা আর্দ্র অবস্থায় একক ওজন, অথবা ভিজা অবস্থায় একক ওজন, অথবা বলা হয় আয়তনিক একক ওজন, ভিজা একক ওজন বা একক ওজন বা বাল্ক ডেন্সিটি, যে কোনো একটা বলা যেতে পারে। এখানে সবগুলো নামই কিন্তু এটার একক ওজনকে প্রকাশ করেছে। তারপর দেখেন স্যাচুরেটেড সয়েল যেটা আছে এই যে মাঝখানেরটা, তো এটাকে বলা হয় সম্পৃক্ত একক ওজন অথবা সম্পৃক্ত ঘনত্ব, অথবা বলা হয় 100% সম্পৃক্ত অবস্থায় একক ওজন। যেহেতু এটা পুরোপুরি সম্পৃক্ত এই জন্য বলেছে 100% সম্পৃক্ত অবস্থায় একক ওজন, এটাও বলা থাকতে পারে। অথবা বলা থাকতে পারে স্যাচুরেটেড ডেন্সিটি, অথবা এটাকে আপনারা বলতে পারেন পরিপৃক্ত একক ওজন। তো এখানে যে কোনো একটা নামে আপনারা এটাকে ডাকতে পারেন। তারপরে দেখেন এখানে আছে ড্রাই সয়েল, অর্থাৎ ড্রাই সয়েলের যে একক ওজন সেটাকে প্রকাশ করা হয় শুষ্ক একক ওজন অথবা শুষ্ক ঘনত্ব অথবা ড্রাই ডেন্সিটি। দেখেন এখানে যদি আপনাদের সবগুলো মনে না থাকে তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, যেটা সম্পৃক্ত একক ওজন অর্থাৎ স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে এখানে সম্পৃক্ত কথাটি থাকবে, অর্থাৎ সম্পৃক্ত একক ওজন, সম্পৃক্ত ঘনত্ব, দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত কথাটি আছে। তো সম্পৃক্তের ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড, এবং সম্পৃক্ত পরিপৃক্ত এই দুইটা হচ্ছে সমার্থক শব্দ। বাকি আরেকটা আছে দেখেন শুষ্ক ঘনত্ব, তো এটা হচ্ছে শুষ্ক কথাটা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের পানি নাই, এজন্য এটা হচ্ছে শুষ্ক বা শুকনো, অথবা এটার ইংরেজি হচ্ছে ড্রাই, ঘনত্বের ইংরেজি ডেন্সিটি। তো এটা আপনারা সকলে জানেন। তারপরে দেখেন এই দুইটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে বাকি যেটা আছে সেটা কিন্তু মনে না রাখলেও হবে, কারণ এই দুইটার নামের পরিবর্তে যদি অন্য কোনো নাম থাকে তাহলে আপনারা ধরে নেবেন এটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের একক ওজন, অর্থাৎ আংশিক সম্পৃক্ত মাটির একক ওজন। তো তারপর দেখেন এখানে আংশিক সম্পৃক্ত মাটি যেটা আছে এটার একক ওজনকে প্রকাশ করা হয় গামা ধারা অথবা গামা বি ধারা। তারপর হচ্ছে সম্পৃক্ত মাটি, তো সম্পৃক্ত মাটির একক ওজনকে প্রকাশ করা হয় গামা স্যাট ধারা, স্যাট মানে হচ্ছে স্যাচুরেটেড। তারপর হচ্ছে ড্রাই সয়েল অর্থাৎ শুকনো মাটি যেটা আছে এই যে এটা, তো এইটার একক ওজনকে প্রকাশ করা হয় গামা ডি ধারা অথবা গামা ডি আর ওয়াই ড্রাই। তো যে কোনো একটা ধারা প্রকাশ করা হয়। আশা করছি আপনারা এখানে এই তিনটা টার্ম বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে আমি একটা বক্স নিয়েছি, এই বক্সে আমি দেখাবো যে আসলে এখানে কোনটার একক ওজন সবচেয়ে বেশি হবে, কোন মাটির একক ওজন সবচেয়ে বেশি হবে। তো কোন মাটির একক ওজন বেশি হবে এটা বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি দুইটি 1 লিটারের বোতল নিয়েছেন, তো একটি বোতলে আপনি মধু ভরেছেন এবং একটি বোতলে পানি ভরেছেন। তারপর যদি ওজন করা হয় তাহলে কিন্তু অবশ্যই মধুর ওজনটা বেশি পাবেন, অর্থাৎ মধুর একক ওজনটা হচ্ছে বেশি। তো একইভাবে মাটির ক্ষেত্রে হচ্ছে এখানে সবচেয়ে বেশি একক ওজন হচ্ছে গামা স্যাট, অর্থাৎ গামা স্যাটের একক ওজন সবচেয়ে আপনারা বেশি পাবেন। তারপর পাবেন হচ্ছে গামা বি, গামা বি এটার একক ওজন, এবং তারপর হচ্ছে গামা ডি। অর্থাৎ মাটির এই তিনটা একক ওজনের মধ্যে গামা স্যাট এটার একক ওজন সবচেয়ে বেশি, এবং গামা বি এটার একক ওজনের মান মাঝামাঝি, এবং গামা ডি এটার একক ওজন সবচেয়ে কম হবে। তো আশা করছি যতটুকু বুঝিয়েছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি এই তিনটা অবস্থায় মাটির যে ফেজ ডায়াগ্রাম আছে, অর্থাৎ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ফেজ ডায়াগ্রাম সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই তিনটা মাটির ক্ষেত্রে তিনটা ফেজ ডায়াগ্রাম পাওয়া যাবে। এই ফেজ ডায়াগ্রাম তিনটা প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি, খুব ভালোভাবে আপনারা এগুলো কিন্তু নোট করে নেবেন। তো প্রথমটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, তো এইটা দেখেন এটা ফেজ ডায়াগ্রাম, তো এটা আমি এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের জন্য ফেজ ডায়াগ্রাম, এবং দ্বিতীয়টি হচ্ছে স্যাচুরেটেড সয়েলের জন্য ফেজ ডায়াগ্রাম, এবং তৃতীয়টি হচ্ছে ড্রাই সয়েলের জন্য ফেজ ডায়াগ্রাম। তো প্রথমটির ক্ষেত্রে দেখেন মাটির যে কণা সেই কণার সলিড অংশ এটা হচ্ছে সলিড অংশ, এবং পরবর্তীতে আছে দেখেন এখানে পানি অর্থাৎ ওয়াটার, এবং তারপর আছে হচ্ছে এয়ার।
তো এটা হচ্ছে মাটির ত্রিদশ অবস্থা, অর্থাৎ এটা হচ্ছে থ্রি ফেজ ডায়াগ্রাম। এবং বাকি যে দুইটা আছে সেখানে কিন্তু সলিডের সাথে পানি ছিল, স্যাচুরেটেড সয়েলে সলিডের সাথে পানি ছিল এবং ড্রাই সয়েলে সলিডের সাথে বাতাস ছিল। এই জন্য পরের যে দুইটা চিত্র আছে এই দুইটা হচ্ছে টু ফেজ ডায়াগ্রাম, অর্থাৎ এটাও হচ্ছে টু ফেজ ডায়াগ্রাম এবং এটাও হচ্ছে টু ফেজ ডায়াগ্রাম। তো আপনাদের প্রশ্নে যদি আসে টু ফেজ ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে কিন্তু অবশ্যই দুইটা চিত্র আঁকতে হবে। এই দুইটা চিত্র অর্থাৎ স্যাচুরেটেড সয়েলের ফেজ ডায়াগ্রাম এবং ড্রাই সয়েলের ফেজ ডায়াগ্রাম, এই দুইটা চিত্র আঁকতে হবে। আর যদি প্রশ্নে আসে মাটির থ্রি ফেজ ডায়াগ্রাম অঙ্কন করুন, তাহলে অবশ্যই আপনারা এই প্রথম চিত্রটি দিবেন, অর্থাৎ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের যে ফেজ ডায়াগ্রাম সেটি আপনারা আঁকবেন। কারণ এইখানে আপনারা তিনটা অংশ পাচ্ছেন, এয়ার, ওয়াটার, সলিড, এবং বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু তিনটা করে পাচ্ছেন না। একটা হচ্ছে ওয়াটার এবং সলিড এবং পরেরটা হচ্ছে এয়ার এবং সলিড। তো এই জন্য প্রথমটিকে বলা হয় থ্রি ফেজ ডায়াগ্রাম এবং বাকি দুইটিকে বলা হয় টু ফেজ ডায়াগ্রাম। তো ফেজ ডায়াগ্রাম আসলে কি, এটা যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে শুরুতে আমি যে জিনিসটি বুঝিয়েছিলাম সেটা আবার লক্ষ্য করেন। তো এখানে দেখেন, এখানে যে মাটিটা আমরা এনেছিলাম, শুরুতে আমরা যে মাটিটা এনেছিলাম, এই মাটির ভিতরে যে সলিড অংশটুকু আছে, এই যেগুলো হচ্ছে মাটির কণা, তো এই সলিড অংশ একটা আয়তন দখল করেছে। সলিড অংশ একটা আয়তন দখল করেছে, এটা হচ্ছে মনে করেন সলিড অংশের আয়তন। এবং এখানে যে পানি আছে, এই পানিটুকু যদি আমরা বের করে একটি জায়গায় রাখি তাহলে এই পানি কিন্তু একটা আয়তন দখল করবে। তো এইটা মনে করেন পানি আয়তন নিচ্ছে, অর্থাৎ এটা ওয়াটার এবং এটা সলিড আয়তন দখল করলো। এবং এখানে এখানে দেখেন, এখানে বায়ু, অর্থাৎ এখানে বাতাস কিন্তু একটি নির্দিষ্ট জায়গা পরিমাণ আছে। তো এই বায়ু যতটুকু আয়তন দখল করছে সেটাকে আমরা এয়ার, এখানে এয়ার দ্বারা প্রকাশ করলাম। তো এইটা হচ্ছে মূলত ফেজ ডায়াগ্রাম। এখানে এটাকে বলা হচ্ছে VA, অর্থাৎ ভি বলতে এখানে কিন্তু ভলিউম, ভলিউম বুঝিয়েছি, আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম, এই জন্য VA। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে VA এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভি ওয়াটার এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে VS। তারপর হচ্ছে এয়ারের ওজন, এটাকে বলা হচ্ছে WA এবং ওয়াটারের ওজন যেটা আছে সেটাকে বলা হচ্ছে WW এবং সলিড অংশের যে ওজনটা আছে সেটাকে বলা হচ্ছে WS। তো এইটাই হচ্ছে মূলত ফেজ ডায়াগ্রাম। তো এখানে দেখেন আমি চিত্রটি সুন্দরভাবে এঁকে নিয়েছি। তো এইটুকু হচ্ছে সলিড অংশের আয়তন এবং এইটুকু হচ্ছে পানি এবং এইটুকু হচ্ছে বাতাস। তো এই বাম পাশে যে যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে আয়তন। বাম পাশে এগুলোকে বলা হচ্ছে আয়তন, বাম পাশের অংশটুকু আয়তন এবং ডান পাশের অংশটুকু হচ্ছে ওজন। অর্থাৎ এখানে ভিএস বলতে বুঝিয়েছি এখানে সলিড অংশ যতটুকু জায়গা দখল করেছে সেটা, অর্থাৎ সলিড অংশের আয়তন। VW হচ্ছে পানির আয়তন এবং এয়ার হচ্ছে বাতাসের আয়তন। তারপর দেখেন এখানে আমি লিখেছি VV। তো VV হচ্ছে ভয়েড অংশের আয়তন। তো ভয়েড অংশের আয়তন হচ্ছে এয়ার এবং ওয়াটার, অর্থাৎ পানির আয়তন এবং বাতাসের আয়তনের যোগফলকে VV অর্থাৎ ভয়েড অংশের আয়তন বলা হয়। এবং এখান থেকে এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোট আয়তন, অর্থাৎ বাতাসের আয়তন, পানির আয়তন এবং সলিড অংশের আয়তনকে একত্রে মোট আয়তন বলা হয়। এই মোট আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় অথবা VT দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখেন ডান পাশে যতটুকু আছে, তো এটা হচ্ছে ডান পাশেরটুকু হচ্ছে ওজন। এখানে বাতাসের যে ওজন সেটাকে WA দ্বারা প্রকাশ করা হয়েছে। তো জিওটেকনিক্যালে একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে বাতাসের ওজনকে সবসময় জিরো ধরা হয়, অর্থাৎ জিওটেকনিক্যালে বাতাসের ওজনকে বিবেচনা করা হয় না, অর্থাৎ WA এর মান অবশ্যই কিন্তু জিরো। তারপর হচ্ছে WW, এটা হচ্ছে পানির ওজন এবং WS যেটা আছে সেটা হচ্ছে এই মাটির সলিড অংশের ওজন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ঘটনাটা কেমন ঘটে। তো স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে এটা হচ্ছে সলিড অংশের, এটা হচ্ছে সলিড অংশ এবং এটা হচ্ছে পানি। তো সলিড অংশের এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে VS, এইটা হচ্ছে ওয়াটার অর্থাৎ পানির আয়তন। তো এখানে VV হচ্ছে, এখানে এটাকে প্রকাশ করা হচ্ছে VV দ্বারা, এটা হচ্ছে VV এবং টোটালটা হচ্ছে মোট আয়তন। একইভাবে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পানির ওজন এবং এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে সলিড অংশের ওজন এবং পুরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মোট ওজন। তো একইভাবে ড্রাই সয়েলের ক্ষেত্রে দেখেন কি ঘটনা। তো ড্রাই সয়েলের ক্ষেত্রে এখানে সলিড অংশ পাবেন এবং উপরে এয়ার পাবেন। তো সলিড অংশের আয়তনকে VS দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এয়ার অংশের আয়তনকে VA দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এখানে VV সমান সমান কিন্তু VA হবে। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মোট আয়তন
এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউ এ মানে এয়ারের ওজন। যদিও এয়ারের ওজন 0, তারপর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর সলিড অংশের যে ওজনটা পাবেন সেটা হচ্ছে ডাব্লিউ এস। তো এখন আপনারা দেখেন পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে। এখানে আমি লিখে নিয়েছি ভি ইকুয়াল টু, অর্থাৎ মোট আয়তন ভি সমান সমান এয়ার অংশের আয়তন প্লাস পানির অংশের আয়তন প্লাস সলিড অংশের আয়তন। এবং ভি ভি সমান কি, এটা একটা অংশ গেল, এটা একটা অংশ, অর্থাৎ মোট আয়তন এটা সমান সমান ভি এ প্লাস ভি ডাব্লিউ প্লাস ভি এস। এবং ভয়েড অংশের আয়তন সমান হচ্ছে ভি এ প্লাস ভি ডাব্লিউ, অর্থাৎ বাতাসের আয়তন এবং পানির আয়তনের যোগফলকে ভয়েড অংশের আয়তন অর্থাৎ ভি ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং মোট ওজন সমান হচ্ছে বাতাসের ওজন প্লাস পানির ওজন প্লাস হচ্ছে সলিড অংশের ওজন। তো এখানে বাতাসের ওজন সমান সমান 0, এটা হচ্ছে 0, এবং ডাব্লিউ ডাব্লিউ এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ থাকলো, এবং ডাব্লিউ এস এটাই থাকলো। তো সুতরাং আমরা লিখতে পারি মোট ওজন ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। এবং পরের সয়েলটি দেখেন স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে। তো স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ভি ভি সমান সমান ভি এয়ার প্লাস ভি ডাব্লিউ প্লাস ভি এস। তো ভি এয়ারের মান তো 0। তারপর দেখেন ভি ডাব্লিউর ক্ষেত্রে ভি ডাব্লিউ থাকলো এবং ভি এস থাকলো। তো সুতরাং আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ভি ডাব্লিউ প্লাস ভি এস। তো এটা গেল। তারপর দেখেন ভয়েড অংশের আয়তন। এই ক্ষেত্রে ভয়েড অংশের আয়তনটা কি হবে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো ভয়েড অংশের আয়তন ইকুয়াল টু আমরা জানি এয়ার অংশের আয়তন প্লাস ওয়াটার অংশের আয়তন। তো এখানে এয়ার অংশের আয়তন অর্থাৎ স্যাচুরেটেড সয়েলে কিন্তু বাতাস নাই, এজন্য বাতাস কোনো জায়গা দখল করবে না, এজন্য এটার মান 0 প্লাস হচ্ছে পানির আয়তন। তো আমরা লিখতে পারি স্যাচুরেটেড সয়েলে ভি ভি ইকুয়াল টু ভি ডাব্লিউ, অর্থাৎ পানি যতটুকু জায়গা দখল করবে সেটাই হচ্ছে ভি ভি এর মান। এবং এখানে দেখেন মোট ওজন ডাব্লিউ ইকুয়াল টু বাতাসের ওজন প্লাস পানির ওজন প্লাস সলিড অংশের ওজন। তো এখানে বাতাসের কোনো ওজন থাকবে না, এই জন্য এটা 0। তো এটা প্রত্যেকটি সয়েলের ক্ষেত্রে বাতাসের ওজন আপনারা 0 ধরবেন। তারপর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ, এখানে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে পানির ওজন, এটা থাকবে, এবং সলিড অংশের ওজন ডাব্লিউ এস। তো তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। পরবর্তী যে সয়েলটি আছে সেটা আপনারা দেখেন। তো এটা হচ্ছে ড্রাই সয়েল। ড্রাই সয়েলের ক্ষেত্রে এখানে বাতাস আছে এবং সলিড আছে। এক্ষেত্রে মোট আয়তন ভি ইকুয়াল টু ভি এয়ার প্লাস ভি ডাব্লিউ প্লাস ভি এস। তো এয়ারের আয়তন, এখানে কিন্তু এয়ারের আয়তন থাকবে, এখানে এয়ার কিন্তু জায়গা দখল করছে, অর্থাৎ বাতাস জায়গা দখল করছে, এই জন্য এয়ার থাকবে। বাট এখানে কিন্তু পানির আয়তনটা থাকবে না, কারণ এখানে কোনো পানি নাই। এটাকে তাপ দেওয়ার মাধ্যমে পানিটাকে বাষ্প করা হয়েছে, এজন্য এখানে পানি নাই। এজন্য এখানে পানির আয়তন হচ্ছে 0 প্লাস ভি এস। ভি এস প্রত্যেকটি মাটির ক্ষেত্রেই থাকবে, অর্থাৎ 3টা মাটির ক্ষেত্রে কিন্তু ভি এসটা থাকবে, কারণ ভি এস হচ্ছে মাটির সলিড অংশের আয়তন। মাটির সলিড অংশ যদি না থাকে তাহলে তো সেটা মাটিই না, এই জন্য অবশ্যই ভি এস কিন্তু 3টা মাটির ক্ষেত্রেই থাকবে। তারপর আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু বাতাসের আয়তন প্লাস এই মাটির যে সলিড অংশের আয়তন সেটা, অর্থাৎ ভি ইকুয়াল টু ভি এ প্লাস ভি এস। এখন দেখেন এখানে ভি ভিটা কেমন দাঁড়াবে। ভি ভিটা দাঁড়াবে হচ্ছে এয়ার অংশের আয়তন প্লাস ওয়াটার অংশের আয়তন। তো এখানে ওয়াটার অংশের আয়তনটা কিন্তু আপনারা 0 পাবেন, কারণ এখানে এই মাটিতে যেহেতু পানি নাই, এজন্য পানি কোনো জায়গায় দখল করবে না, এজন্য এখানে ভি ভি ইকুয়াল টু ভি এয়ার, অর্থাৎ ভয়েড অংশের আয়তন সমান সমান বাতাসের আয়তন। তো এইটা, এবং আপনারা যদি এখানে ওজনটা হিসাব করেন তাহলে মোট ওজন ইকুয়াল টু মোট ওজন ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। তো ড্রাই সয়েলের ক্ষেত্রে কিন্তু আপনারা ডাব্লিউ এই যে এটার মান কিন্তু 0 পাবেন, ডাব্লিউ ডাব্লিউর মানটা 0 পাবেন, এবং ডাব্লিউ এয়ার এটার মানও 0 পাবেন। এখানে ডাব্লিউ এয়ার এটার মান 0 প্লাস ডাব্লিউ এস, অর্থাৎ এই মাটির ক্ষেত্রে মোট ওজন ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ এস, অর্থাৎ সলিড অংশের যে ওজন সেটাই হচ্ছে এই মাটির মোট ওজন। তো এই জিনিসগুলো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।